নাম ধানাইকুড়ি, বাংলাদেশের এক অদ্ভুত গ্রাম। নদী যমুনার বুকে যেন হারিয়ে যাওয়া এই গ্রাম। চারদিকে সবুজ ধানের ক্ষেত, বাঁশঝাড় আর দিগন্তে মিশে যাওয়া কুয়াশার চাদর। রাখালের বয়স 23 বছর। বাপ মারা গেছে 5 বছর আগে, ভরা বর্ষায় নৌকো ডুবিতে। তারপর থেকে সংসারের হাল ধরতে হয় তার। মা মমতাজ বিবি দীর্ঘদিন অসুস্থ, কাশি জ্বর, শরীরে নেই বলার মতো শক্তি। ছোট বোন জান্নাতের বয়স মাত্র 15, একদম সরল একটা মেয়ে। মায়ের কাজের সময় বেশ সহযোগিতা করে মাকে। রাখাল অন্যের জমিতে কাজ করে, যা টাকা পায় তা দিয়ে সংসার চালাতে অনেক কষ্ট হয়। মায়ের ওষুধ কেনা তো দূরের কথা, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই যেন এক চ্যালেঞ্জ। একদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি নামলো। রাখাল জমি থেকে বাড়ির পথে যেতে লাগলো। রাখালের চোখ গেল নদীর ধারের বাঁশ ঝাড়ের ওপর। কেমন যেন করে জমে উঠল ঘন কালো মেঘের মতো। আর সেখান থেকে একটা অদ্ভুত কণ্ঠ ভেসে আসতে লাগলো, আয় আয় রে। সে কি মায়াবী মিষ্টি গলার আওয়াজ। আমি সাথে সাথে সেখানে দাঁড়িয়ে পড়লাম। চারদিকে প্রচুর বৃষ্টি, কালো মেঘে অন্ধকার হয়ে আসলো। এইবার পরিষ্কার শোনা গেল, এইদিকে আয় রাখাল। পিছনে ফিরে তাকালাম। আমার নাম জানলো কি করে? মনে হলো গ্রামের কেউ আমার নাম ধরে ডাকলো, কিন্তু পিছনে ফিরে কাউকে দেখতে পেলাম না। খেয়াল করলাম বাঁশঝাড়ের ভেতর কেমন যেন এক আলো জ্বলছে, হালকা নীলছে, মিটমিট করে। আমি কিছুটা ভয় পেলাম। গ্রামের মুরব্বীরা বলে এই বাঁশঝাড়ে নাকি জিনেরা বসবাস করে, সেই ভয়ে কেউ রাতে এইদিকে আসে না। তবুও আমি একটু একটু করে বাঁশঝাড়ের দিকে এগিয়ে গেলাম। আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাকে টানছে। অবশেষে বাঁশঝাড়ের ভেতরে ঢুকে দেখতে পেলাম একজন অপরূপা, পরীর মতো সুন্দরী এক মেয়ে। গায়ে সাদা শাড়ি, চুলে জুঁই ফুলের মালা, চোখ দুটো ছলছল করছে। আমাকে দেখে মেয়েটি হাসছে। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম কাঁপা কাঁপা কণ্ঠে। সে বলল, আমি পরী, তোর জন্য এসেছি এখানে। কি বলছো? পরী মানে? আর আমার জন্য মানে? হ্যাঁ, যা শুনেছিস তাই। আমি মানুষ নই, আমি একজন পরী। মানব রূপে এখানে আছি তোমার সাহায্য পেতে। তার কথা শুনে আমি ভয়ে পিছাতে লাগলাম। তখন সে বলে উঠল, ভয় পাস না রাখাল, আমি তোর কোনো ক্ষতি করব না। উল্টো তোকে আমি আমার সব দিয়ে ভালোবাসবো। আমি বললাম, পাগল নাকি? যাকে দেখে আমি ভয় পাচ্ছি আর সে আমাকে ভালোবাসার গল্প শোনাচ্ছে। মেয়েটি আমার দিকে এগিয়ে এলো, হাত বাড়িয়ে আমার ভেজা কপাল ছুঁয়ে দিল। অসীম শীতল অনুভূতি টের পেলাম। মেয়েটি বলল, যখন তোকে দেখেছি তখন থেকে তোর দিকে আমার অজান্তে ছুটে এলাম। আমার মনে হলো জন্ম জন্মান্তরের টানে ছুটে আসলাম। মেয়েটার কথা শুনে আমার সারা দেহ কাঁপতে লাগলো। আবার ভিতরে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। আমিও অজান্তে বলতে লাগলাম, আমি একজন গরিব মানুষ, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নাই। আমার কিচ্ছু লাগবে না রাখাল, শুধু তোর ভালোবাসা চাই। হঠাৎ একটু দূরে বজ্রপাতের মতো কিছু একটা আছড়ে পড়ল। বাঁশঝাড়টা আলোকিত হয়ে গেল। মেয়েটার চেহারা মুহূর্তে বদলে গেল। সে ভয় চুপসে গেল। আমাকে এখন যেতে হবে, কাল আবার আসবো। তোকে একটা কথা বলি, আমার কথা কাউকে বলবি না, কাউকে না। কথাটা বলার সাথে সাথে চোখের পলকে মেয়েটা নাই হয়ে গেল। তখন আমার পুরোপুরি বিশ্বাস হলো, সত্যিই তো সে মানুষ ছিল না, আমার সামনে একজন পরী ছিল। আমি সেখানেই থ হয়ে দাঁড়িয়ে রইলাম। বৃষ্টি থেমে গেছে, ভেজা শরীর ঠান্ডায় কাঁপতে লাগলাম। আমার যেন মনে হলো আমি এতক্ষণ স্বপ্ন দেখলাম, কিন্তু না, এটা স্বপ্ন না, সত্যি। আমি বাড়ি চলে আসলাম। মা বলল, এত রাত করলি কেন বাপ? বৃষ্টিতে কাতরায় মরছি। জান্নাত চুলোয় আগুন জ্বালাচ্ছে। আমি চুপ করে বসে মায়ের কথা শুনতে থাকলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মা ভাত এনে দিল। আমি বললাম, না মা, ভাত খেতে ইচ্ছে করছে না। আমার কথা শুনে মা কিছুটা অবাক হয়ে গেল। কি হয়েছে তোর বাবা? না মা, কিছু না। সত্যি বলতে আমি মেয়েটাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। সারা রাত ঘুমাতে পারলাম না। এক মুহূর্তেও পরীটাকে আমি ভুলতে পারলাম না। শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সত্যিই কি সে পরী ছিল, নাকি আমার কথাও ভুল হচ্ছে? বাঁশঝাড়ে আবার গিয়ে দেখতে মন চাইছে। এমন সব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারলাম না। এরপর একটা স্বপ্ন দেখতে লাগলাম। পরী আমার হাত ধরে নিয়ে যাচ্ছে নীল আলোর পথে। রাখাল, তোকে আজ আমার রাজ্যে নিয়ে যাব। ওখানে তো সব স্বপ্নের মতো লাগবে, কিন্তু সাবধান, ওখানে একটা ভয়ঙ্কর শক্তির খারাপ জিন আছে। সে আমার রাজ্যের সব নষ্ট করতে চায়। আমি জিজ্ঞেস করলাম, কে সে? পরীর মুখ শুকিয়ে গেল। আমার শত্রু, তোরও শত্রু। তুই আমাকে ভালোবাসলে সে তোকেও বেড়ে ফেলবে, কিন্তু আমি তাকে ভয় পাই না। বলেই মেয়েটা কাঁদতে লাগলো। সাথে সাথে আমার স্বপ্ন ভেঙে গেল। পরদিন সকালে আমি কাজে গেলাম, কিন্তু আমার মন পড়ে আছে বাঁশঝাড়ে।
সন্ধ্যা হতে না হতে নদীর ধারে চলে এলাম, কিন্তু এসে যা দেখলাম, সেই সুন্দর মেয়েটা আজ আরো সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে। এবার গায়ে লাল শাড়ি, মুখে অদ্ভুত চিহ্ন, কপালে ছোট একটা কালো টিপ। আমাকে দেখে, আয় আয় রাখাল, বলেছিলাম আমার কথা কাউকে বলবি না, বলেছিলি? না, কাউকে বলিনি। এবার বল, তোমার রাজ্য কোথায়, আর তুমি কি আসলে পরী? মেয়েটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শুধু পরী না, পরীদের রাজকন্যা। আমার বাবা মা পরীদের রাজা রানী। আমি মানব জগতে এসেছি গোপনে, কারণ আমি শুনেছিলাম তোর কথা আমাদের রাজ্যে, সেখানে তোর অনেক প্রশংসা করা হচ্ছিল। আমি তার কথা শুনে অবাক হয়ে যাচ্ছিলাম। সে বলল, আমি একটা বিপদে পড়েছি। আমার পেছনে লেগেছে খারাপ একটা জিন, তার নাম মৃদুল। ও আমাকে তার জীবনে চায়। আমি রাজি না বলে ও ক্ষেপে গেছে। ওর শক্তি অনেক, একদিন না একদিনও আমার রাজ্যে আক্রমণ করবে। তাই আমি তোর কাছে সাহায্য চাচ্ছি। আমাকে তুই বাঁচাতে পারবি তার কাছ থেকে? আমি সাহস করে বললাম, আমি তোমাকে বাঁচাবো। মেয়েটা আমার দিকে তাকালো। তুই একজন মানুষ, ও জিন, ওর সাথে তুই পারবি না। জিনের কাছে শক্তিতে হেরে যাবি তুই। তাহলে কি করব? মেয়েটা আমার কানের কাছে ফিস ফিস করে বলল, আমার রাজ্যে যেতে হবে তোকে। সেখানে একজন কবিরাজ আছে, ও জানে কিভাবে জিন মারতে হয়, কিন্তু সেই রাজ্যের পথ শুধু পরীরা জানে। আর পূর্ণিমার রাতে সেখানে যেতে হয়। কাল পূর্ণিমা, তুই রাজি থাকলে তোকে আমি কাল নিয়ে যাব। এখন বল, আমার সাথে কাল সেখানে যাবি? আমি হ্যাঁ বলে মাথা নাড়ালাম। আমি রাজি আছি। পরী তখন ওর হাতের একটা কালো পাথরের আংটি পরিয়ে দিল আমার হাতে। এটা রাখ, এটা তোকে জিনের চোখে অদৃশ্য করে রাখবে, কিন্তু সাবধান, কখনো খুলবি না। এই বলে পরী অদৃশ্য হয়ে গেল। পরী চলে গেল। আমি হাতে আংটি নিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। রাতের পথ, দূরে শেয়াল ডাকছে, বাঁশ ঝাড়ের আড়ালে কেউ হাসছে, ভয়ঙ্কর হাসি। আমি ভয়ে দৌড় দিয়ে বাড়িতে ফিরে আসলাম, কিন্তু ঘরের দরজায় এ কিসের চিহ্ন? রক্তের মতো লাল, 3 আঙুলের দাগ। মা চিৎকার করছে, কি করলি রে বাপ, কে এঁকেছে এই চিহ্ন? আমি বিষয়টা বুঝে গেলাম। মৃদুল এঁকে গেছে এই চিহ্ন। মৃদুল মানে সেই ভয়ঙ্কর জিন, তার কথা বলছিল মেয়েটা। এখন আমার পেছনে লেগেছে সেই খারাপ জিনটা। কিন্তু সকালে ঘুম থেকে উঠে সেই চিহ্ন দেখতে না পেরে মনটা খারাপ হয়ে গেল। দরজার ওই রক্ত চিহ্ন মুছে ফেলেছে জান্নাত, কিন্তু চিহ্নর দাগটা তো আমার মনের ভেতরে রয়ে গেল। আমার মন খারাপ দেখে মা আমার মাথায় হাত রেখে বললেন, বাপ, তুই কাল রাতে কোথায় গিয়েছিলি? তোর গা থেকে অন্যরকম এক গন্ধ আসছে। কি মিষ্টি গন্ধ! তুই কোথায় গিয়েছিলি রে বাপ? আমি মায়ের কথা চুপ করে শুনলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। পরীর কথা, আংটির কথা, মৃদুলের কথা, সব যেন গলার কাঁটা হয়ে আটকে আছে। জান্নাত কাছে এসে বলল, ভাইয়া, তুমি ভয় করিও না। আমি স্বপ্নে দেখেছি তোমার পাশে কেউ একজন আছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তুই কিচ্ছু জানিস না রে। দুপুরে মালেক চাচার ধান কাটার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম। গরমে শরীর ঘেমে একাকার হয়ে গেল। আমার হাতে আংটিটা ছিল। আংটিটা মালেক চাচার চোখে পড়ল। মালেক চাচা বলল, মজিদ, তোর হাতের কালো পাথরের আংটিটা কোথায় পেলি? কোথাও থেকে চুরি করে আনলি নাকি? না চাচা, আমার মায়ের দেওয়া আংটি। মালেক চাচা আমার দিকে তাকালো, কিন্তু তাকানোটা সন্দেহের মনে হলো। গ্রামের লোকেরা কিছু দেখলে তারা সবকিছু নিজের মতো মনে করে। কাজ শেষ করে বিকেলে নদীর ধারে গেলাম। পরী আসবে বলে কথা ছিল। নদীর ধারে গিয়ে পরীকে পেলাম না। চোখে পড়ল নদীর পানির অদ্ভুত আচরণ। নদীর পানি মনে হচ্ছে রেগে গেছে, অন্যরকম ঢেউ মারছে। আমি আজ চিৎকার করে ডাকলাম, পরী, পপি, কিন্তু পরী আসলো না। তারপর যা দেখলাম, নদীর পানিগুলো এক জায়গায় উঁচু হয়ে উঠল। সেখান থেকে মাথা বের করলো কুৎসিত চেহারার কালো এক জিন, চোখ দুটো লাল আগুনের মতো। আমার মনে হলো এটা মৃদুল, সেই ভয়ঙ্কর জিন। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই সেই রাখাল, পরীর প্রেমিক? আমি তার কথা শুনে পিছের দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু আমার মনে হচ্ছে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, আমি পালাতে পারছি না। আমি বললাম, তুই কে? সে বলল, আমি মৃদুল। জ্যোতিকে আমি খুব ভালোবাসি, কিন্তু সে তোর মতো দরিদ্র একজন মানুষকে বেছে নিয়েছে। আমি তোকে মেরে ফেলবো, তারপর জ্যোতিকে আমার করে নিব। মৃদুলের হাত লম্বা হয়ে এলো। আমি দৌড়ালাম, কিন্তু মাটি পিছলাতে লাগলো, পা আগাচ্ছিল না। দৌড়াতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। ঠিক তখনই আকাশ থেকে নীল আলোয় আলোকিত হয়ে পরী এসে পড়ল। পরী 2 হাত বাড়িয়ে আমার সামনে দাঁড়ালো। মৃদুল, ওকে ছেড়ে দে, আমার সঙ্গে যা করতে চাস কর। মৃদুল হাসল,
সেই হাসি ভয়ঙ্কর দেখাচ্ছিল। তোকে আমি চাই জ্যোতি, কিন্তু তুই আমাকে ফিরিয়ে দিয়েছিস আর ভালোবাসলি সামান্য এক রাখালকে। আমি তোর এই প্রেমিককে মেরে ফেলবো, আর তখন তুই কাঁদবি। তুই কাঁদলে বুঝবি কাঁদতে কেমন লাগে। মৃদুলের এমন কথা শুনে পরীর চোখে পানি চলে এলো। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তোর শক্তি কমে যাবে মৃদুল। তুই খুব ভালো করে জানিস নিরপরাধ মানুষ মারলে তোর রাজত্ব শেষ হয়ে যাবে। যদি যা হয় হক, আমি ওকে মারবই। তবে তুই আমার কাছে আসলে ওকে আমি মারব না, ও বেঁচে যাবে। পরী রাখালের দিকে তাকিয়ে বলল, চল। রাখাল মাথা নাড়ল। মৃদুল চিৎকার করে জ্যোতিকে বলতে লাগলো, যাস না, ওর সঙ্গে যাস না। যা বলি শোন, ওর সঙ্গে যাস না। পরী রাখালকে বিশাল এক বট গাছের নিচে নিয়ে গিয়ে বসালো এবং রাখালকে বলল, কাল পূর্ণিমা, তোকে আমার রাজ্যে যেতে হবে। সেই কবিরাজ সব ঠিক করে দেবে। ততক্ষণ মৃদুলের হাত থেকে তুই নিজেকে লুকিয়ে রাখবি। সেদিন রাতে রাখাল ঘুমোতে পারেনি। জান্নাত তার পাশে বসে গল্প শোনালো। ভাইয়া, একটা গল্প বলি। এক রাজ্যে এক রাজকন্যা ছিল। সে এক গরিব যুবককে ভালোবেসেছিল। সবাই বাধা দিয়েছিল, কারণ তাদের ভালোবাসা কেউ মেনে নিতে পারেনি। তবে তাদের ভালোবাসা স্বর্গে পর্যন্ত গিয়েছিল। রাখাল ছোট বোনের কথা শুনে হাসল। তুই এত কিছু জানলি কিভাবে রে? জান্নাত বলল, আমি স্বপ্নে এসব দেখি ভাইয়া। পুরীকে দেখেছি, সে আমাকে বলেছে তোমার ভাইয়াকে বাঁচাও। রাখাল বোনের কথা শুনে চমকে উঠল। সত্যি? সত্যি ভাইয়া, পুরী বলেছে কাল তুমি তাদের রাজ্যে যাবে, কিন্তু পথে বিপদ হতে পারে। মৃদুল জিন জানে, তাই সে পথে অপেক্ষা করছে। ঠিক ওই সময় মা জান্নাতকে ডাকল। সম্পূর্ণ কথাগুলো আর শোনা হলো না। জান্নাত, রাত অনেক হচ্ছে, ভাইয়ার সাথে কাল কথা বলিস, যা শুতে যা। মা বলল। জান্নাত চলে গেল। রাখাল আংটিটা শক্ত করে ধরল। পূর্ণিমার রাত, চাঁদ গোলাপি আভা নিয়ে উঠেছে। রাখাল মাকে বলল, আমি একটু বাইরে যাই মা। মা চিন্তিত গলায় বলল, কোথায় যাবি রে বাপ? একটা কাজ আছে, ফিরবো কাল সকালে। মমতাজ বিবি কাঁদতে লাগলেন। আমার বাপকে কে কোথায় নিয়ে যায় এত রাতে? আমি মরলে কে দেখবে তোকে? রাখাল মাকে জড়িয়ে ধরল। ফিরবো মা, তুমি ভয় পাস না। জান্নাত দরজায় দাঁড়িয়ে, ওর চোখে জল। ভাইয়া, এই নাও আমার চুলের ক্লিপ, এটা তোমার পকেটে রেখো। পরী বলেছে এটা রক্ষা করবে। রাখাল ক্লিপটা নিল, বেরিয়ে পড়ল। বাঁশ ঝাড়ে এসে পরী অপেক্ষা করছিল। চাঁদের আলোয় পরীর মুখ যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। রাখাল কাছে যেতেই পরী বলল, হাত ধর, চোখ বন্ধ কর, যেতে হবে এখন। রাখাল চোখ বন্ধ করল। হঠাৎ মাটি যেন নড়ে উঠল। বাতাসে ভেসে এলো অদ্ভুত গান। নীল আলো ঘিরে ফেলল তাদের। রাখাল চোখ খুলে দেখল সে অন্য জায়গায়। চারদিকে সোনালি ফুলের বাগান, ঝর্ণা, আর দূরে রূপোর তৈরি প্রাসাদ। পরীদের রাজ্য। পরী বলল, স্বাগতম আমার রাজ্যে, কিন্তু সাবধান, এখানে সব স্বপ্নের মতো সুন্দর না। ভেতরে অন্ধকার লুকিয়ে আছে। চাঁদ ডোবার আগে আমাদের কবিরাজের কাছে যেতে হবে, না হলে মৃদুল আমাদের খুঁজে পাবে। রাখাল হাঁটতে শুরু করলো। পথে দেখল পরীরা উড়ছে, গাইছে, নাচছে, কিন্তু কেউ ওদের দিকে তাকাচ্ছে না, যেন তারা অদৃশ্য। কেন কেউ দেখছে না আমাকে? আংটির কারণে। তুই অদৃশ্য, কিন্তু ওরা দেখলে বলবে আমার বাবাকে আমি গোপনে এসেছি। হঠাৎ দূরে কেঁদে ওঠে এক কণ্ঠ। পরী থমকে দাঁড়ালো। ওই আওয়াজ, ওটা আমার বান্ধবী। ও সত্যি জানে, ওকে জিজ্ঞেস করি। পরীর বান্ধবী মল্লিকা এলো, চোখ লাল। পরী, তুই এনেছিস মানুষ? বাবা জানতে পারলে তোকে রাজ্য থেকে বের করে দেবে। আর মৃদুল তোকে খুঁজছে, ও জানে তুই এখানে এসেছিস। আমার কবিরাজের কাছে যেতে হবে মল্লিকা, সাহায্য কর। মল্লিকা দীর্ঘশ্বাস ফেলল। আমি পথ দেখাবো, কিন্তু দ্রুত চল। কবিরাজবাবুর কুটির রাজ্যের এক প্রান্তে। পৌঁছতে গিয়ে মল্লিকা বলল, ওই দেখ, পাহাড়ের গায়ে সেই কুটির, কিন্তু সেখানে যেতে হলে নদী পার হতে হবে, আর ওই নদীতে মৃদুলের সৈন্য টহল দেয়। রাখাল বলল, আমি সাঁতার জানি। এই নদী সাধারণ নয় রাখাল, এটা অগ্নি নদী, নিচে জ্বলন্ত আগুন। পরীদের ছাড়া কেউ পার হতে পারে না। তুই পরী না? পরী বলল, আমি তোকে নিয়ে যাব। মল্লিকা ভয় পেল। পারবি না পরী, তোর শক্তি কমে যাবে। পরী রাখালের হাত শক্ত করে ধরল। আমি চেষ্টা করব, আমার ভালোবাসা যথেষ্ট শক্তিশালী। দুজন নদীতে পা রাখল। তাপমাত্রা অসহ্য। রাখালের পায়ের নিচের মাটি পড়ে যাচ্ছে। পরী দুই হাতে আলো ছড়িয়ে পথ বানালো,
কিন্তু দূরে আওয়াজ, মৃদুলের সৈন্য আসছে। পরি দৌড়ালো, রাখালকে টেনে নিয়ে গেল। কুটিরে পৌঁছতে পরির শরীর জ্বলে যাচ্ছে। কবিরাজবাবু বেরিয়ে এলেন, বয়স্ক, দাড়িগোঁফ সাদা, চোখে অসীম জ্ঞান। আসো বাছা, আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। কবিরাজবাবু পরীর দিকে তাকিয়ে বললেন, তুই অনেক শক্তি খরচ করেছিস, এখন তোর কিছু করার নেই, জিন আসছে। রাখাল বলল, আমি কি করব কবিরাজবাবু, আমার পরীকে বাঁচাতে হবে। কবিরাজবাবু একটা প্রাচীন পুঁথি খুললেন। মৃদুলকে মারতে হলে জানতে হবে ওর দুর্বলতা। ও ভালোবাসায় বিশ্বাস করে না, ভালোবাসা দেখলে ওর শক্তি কমে যায়। তোদের ভালোবাসাই হবে অস্ত্র। বাইরে ভয়ঙ্কর আওয়াজ, মৃদুল এসে গেছে। মৃদুলের আওয়াজে কাঁপছে পরিদের রাজ্যের গোটা আকাশ। কবিরাজবাবুর কুটিরের চারদিকে কালো মেঘ জমেছে। রাখাল বাইরে তাকিয়ে দেখল হাজার হাজার কালো জিনের বাহিনী, সবার চোখে লাল আগুন, নেতৃত্বে মৃদুল। কবিরাজবাবু শান্ত গলায় বললেন, ভয় পেও না রাখাল, পুঁথিতে লেখা আছে যে ভালোবেসেছে সে মরণকে জয় করতে পারে। পরি দুর্বল, তার গা জ্বলছে। রাখাল লোকে নিজের কোলে তুলে নিল। পরি, শুনতে পাচ্ছিস? পরি চোখ মেলল। আমি ঠিক আছি রাখাল, শুধু তুই ভয় পাস না। বাইরে মৃদুল চিৎকার করল, বেরিয়ে আয় পরি, তোর মানুষটাকে আমি টুকরো টুকরো করে দেব, তারপর তোকে নিয়ে যাব। কবিরাজবাবু রাখালের হাতে একটা ছোট কাঁচের শিশি দিলেন। এটা অমৃত, পরীকে খেতে দে, শক্তি ফিরে পাবে, কিন্তু তোর ওপর বিপদ আসবে। তুই রাজি? রাখাল মাথা নাড়ল, শিশি খুলে পরীর মুখে দিল। অমৃত যেতে না যেতে পরীর শরীরে আলো ছড়িয়ে গেল। সে উঠে দাঁড়ালো, শক্তি ফিরেছে। এবার আমার পালা, পরি বলল। পরি বাইরে গিয়ে দাঁড়ালো, মৃদুলকে দেখে বলল, কেন এত পাগল হয়েছিস মৃদুল? আমি তোকে চাই না, কখনো চাইবও না। মৃদুলের চেহারা বিকৃত হয়ে গেল। তুই আমার হওয়ার কথা ছিল। পরিরাজ্যের নিয়ম, সবচেয়ে শক্তিশালী জিন পায় পরীর রাজকন্যাকে। আমি সবচেয়ে শক্তিশালী। শুধু শক্তি দিয়ে ভালোবাসা কেনা যায় না মৃদুল, তুই ভালোবাসা বুঝিস না। মৃদুল হাসল, হাসি ভয়ঙ্কর। ভালোবাসা এই মানব জগতের দুর্বল অনুভূতি। আমি দেখাবো তোকে ভালোবাসা কতটা দুর্বল। মৃদুলের হাত থেকে কালো আগুন বেরিয়ে এলো, পরীর দিকে ছুটে গেল। পরী নীল ঢাল বানিয়ে বাঁচালো, কিন্তু মৃদুলের শক্তি অনেক বেশি। পরী পিছিয়ে যেতে লাগলো। রাখাল দৌড়ে এলো। পরী বলল, পেছনে যা রাখাল, তুই মরবি। তুই না মরলে আমি কেন বাঁচব? রাখাল পরীর সামনে দাঁড়ালো। মৃদুলের কালো আগুন তার বুকে এসে লাগলো, কিন্তু আংটির কারণে আগুন ফিরে গেল। মৃদুল চমকে গেল, ওই আংটি কোথায় পেলি? পরী বলল, আমার বাবার দেওয়া। এটা জিনের কোনো অস্ত্র কাজ করে না রাখালের ওপর। মৃদুল রেগে গেল, আকাশ থেকে বাজ পড়তে লাগলো। কবিরাজবাবু বেরিয়ে এসে বললেন, মৃদুল, তোর শেষ সময় এসেছে। তুই যদি এখন জ্বলে যাস তোকে ক্ষমা করব, না হলে তোর রাজত্ব ধ্বংস করব। মৃদুল চোখ রাঙালো, বুড়ো, তোর কি ক্ষমতা? কবিরাজবাবু হাত তুললেন। পুঁথি থেকে আলো বেরিয়ে গিয়ে মৃদুলের সৈন্যদের ভাসিয়ে দিল। সব জিন অদৃশ্য হয়ে গেল, কেবল মৃদুল রইল। তুই হারাবি মৃদুল, কবিরাজবাবু বললেন, কারণ তুই একা আর ওরা দুইজন। ভালোবাসা দুইজনের মধ্যে থাকে, একার মধ্যে না। মৃদুল পিছু হটল, কিন্তু যাওয়ার আগে বলল, এটা শেষ নয় পরি, আমি ফিরব, আর তখন তোর মানুষটাকে আমি শেষ করে দেব। কালো মেঘ সরে গেল, আকাশ পরিষ্কার। মৃদুল গেছে। পরি রাখালের বুকে মাথা রাখল। আমি ভয় পেয়েছিলাম রাখাল, ভেবেছিলাম আজ তোকে হারাবো। রাখাল পরীর চুলে হাত বলিয়ে দিল, আমি তোকে ছাড়ব না পরি, তুই আমার জীবন। কবিরাজবাবু ওদের ভেতরে ডাকলেন, এখনো বিপদ শেষ হয়নি। মৃদুল ফিরবে, আরো শক্তিশালী হয়ে ফিরবে। ওর জন্য একটা স্থায়ী সমাধান করতে হবে। কি সমাধান? পরি জিজ্ঞেস করল। কবিরাজবাবু পুঁথির পাতা উল্টালেন। মৃদুলকে চিরকালের জন্য বন্দি করতে হলে একটা আচার করতে হবে। পূর্ণিমার রাতে পরিদের রাজ্যের কেন্দ্রস্থলে ভালোবাসার বলিদান দিয়ে। বলিদান মানে? রাখালের গলা শুকিয়ে এলো। তোমাদের একজনকে চিরকালের জন্য পরিরাজ্যে বন্দি থাকতে হবে, অথবা মানব জগতে ফিরে যেতে পারবে না। পরি কাঁদতে শুরু করল, আমি যাব রাখাল, তুই ফিরে যা। তোর মা, তোর বোন, ওদের দরকার তোকে। না পরি, আমি যাব না, আমি তোকে ছেড়ে যেতে পারবো না। দুজন কাঁদছে।
কবিরাজ বাবু চোখ মুছলেন। আর একটা উপায় আছে, কিন্তু সেটা খুব কঠিন। মৃদুলের হৃদয়ে তীর মেরে দিতে হবে ভালোবাসার। ওর হৃদয়ে খুব গভীরে, খুব অন্ধকারে, সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। আমি যাব, রাখাল বলল। পরি ধাক্কা দিল। পাগল, তুই মানুষ, তুই সেখানে বাঁচবি না। তুই বাঁচাবি আমায়, তুই পরি, তোর শক্তি দিয়ে আমায় রক্ষা করবি। কবিরাজ বাবু মাথা নাড়লেন। এই একমাত্র পথ। কাল রাতে শেষ চান্দ্রক্ষণ, তখন মৃদুল দুর্বল হয়। সেদিন আক্রমণ করতে হবে, কিন্তু আগের রাখালকে প্রস্তুত হতে হবে। পরি, তোকে রাখালের শরীরে অর্ধেক শক্তি দিতে হবে। পরি রাজি হলো। রাখালের হাত ধরে চোখ বন্ধ করল। নীল আলো ছড়িয়ে গেল। রাখালের দেহে পরির শক্তি প্রবেশ করল। রাখাল চোখ খুলে দেখল সে এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। কিন্তু দূরে কোথাও মৃদুলের হাসি শোনা যাচ্ছে। গ্রামে ফিরতে হবে রাখালকে, কারণ মাকে জানাতে হবে, জান্নাতকে জানাতে হবে। পরি বলল, আমি তো সঙ্গে যাব, কিন্তু মানব রূপে। গ্রামের লোকেরা আমায় দেখলে সন্দেহ করবে। তুই ভয় পাস না, আমি বলবো তুই আমার বউ। পরি হেসে উঠল। বউ? তুই আমায় বানিয়ে ফেললি? না, বানাইনি। সত্যি চাই তোকে বউ করতে, যদি বাঁচি। দুজন হাত ধরে রাজ্য থেকে বেরিয়ে এলো। এসে পড়ল গ্রামের বাঁশঝাড়ে। সকাল হচ্ছে, কুয়াশা এখনো কাটেনি। বাড়ি ফিরে রাখাল দেখল মা দরজায় বসে কাঁদছে, জান্নাত পাশে। মা, আমি ফিরেছি, আর তোমার জন্য একটা খবর এনেছি। আমার বউ। মা তাকালো পুরীর দিকে, চোখ বড় হলো। এত সুন্দরী মেয়ে কোথায় পেলি রে বাপ? পুরী মায়ের পা ছুঁয়ে প্রণাম করল। মমতাজ বিবি অবাক। জান্নাত দৌড়ে এসে পরীকে জড়িয়ে ধরল। কিন্তু গ্রামের লোকেরা দেখে ফেলল। খবর ছড়িয়ে গেল, রাখাল এক সুন্দরী মেয়ে এনেছে। কোথায় পেল? কেন এত রহস্য? আব্বাস মিয়া চোখ টেপে বলল, ওই মেয়ে মানুষ না, আমি চোখে দেখেছি। ওর পা মাটি ছোঁয় না, ও পরী। গ্রাম জুড়ে গুঞ্জন, কুসংস্কারাচ্ছন্ন মানুষ। কেউ পরী মানে জিন ভাবে, কেউ মানে ডাইনি। রাতে রাখালের বাড়ির চারদিকে লোক জড়ো হলো। কেউ বলল, এই মেয়ে গ্রামে অশান্তি আনবে, ওকে তাড়াতে হবে। পরী ভয় পেল। রাখাল দরজায় দাঁড়ালো। কেউ আমার বউকে কিছু বলতে পারবে না, ও আমার স্ত্রী, ওকে মানতে হবে। লোকেরা পিছু হটল, কিন্তু হিংসা আর আগুন জ্বলছে তাদের ভেতর। মাঝরাতে কে যেন জানালায় পাথর ছুড়ল, কাঁচ ভেঙে গেল। পরী জেগে উঠল, রাখালের বুকে মাথা রেখে কাঁদছে। আমি কি ভুল করেছি রাখাল? তোমার জীবন কি ধ্বংস করছি? রাখাল পরীর মুখ তুলে ধরল। তুই আমার জীবন পরী, তুই না থাকলে আমার কিছুই না। বাইরে মৃদুলের হাসি। ফিরে এসেছে সে, আরও শক্তিশালী। রাখালের বাড়ির চারদিকে ভিড় জমেছে। সকালবেলা গ্রামের মাতব্বররা এসে হাজির। তাদের নেতা হাশেম মিয়া, 50-এর বুড়ো, লম্বা দাড়ি, কুসংস্কারে ডুবে থাকা মানুষ। তার পেছনে গ্রামের যুবকেরা, হাতে লাঠি, মুখে রাগ। রাখাল, তোর বাড়িতে যে মেয়ে এনেছিস, ওকে বের করে আয়। হাশেম মিয়ার গলা কর্কশ। রাখাল দরজায় দাঁড়ালো। কেন বের করব? ও আমার বউ। বউ আবার কি? ও পরী, ওকে আমি চিনি। তুই না জানলেও আমি জানি। পরীরা অশুভ, ওরা সুখ নষ্ট করে। পরী ভেতরে বসে শুনছে, তার চোখে জল। জান্নাত ওর হাত ধরে বলল, ভয় পেও না বউ, আমার দাদা তোমাকে ছাড়বে না। মা মমতাজ বিবি বাইরে এসে বললেন, হাশেম মিয়া, আমার ছেলের বউ নিয়ে এরকম করো না, ও ভালো মেয়ে। হাশেম মিয়া হাসু। ভালো মেয়ে? কাল রাতে ওর ছায়া দেখেছি। ছায়ার মাথার ওপর আলো ছিল। মানুষের ছায়ায় আলো থাকে না। লোকেরা চিৎকার করতে লাগলো, ওকে তাড়াও, ওকে তাড়াও। রাখাল রেগে গেল। কেউ ওকে স্পর্শ করতে পারবে না, আমি মেরে ফেলবো যে হাত বাড়াবে। হাশেম মিয়া পিছু হটল, কিন্তু চোখে ঘৃণা। দেখ রাখাল, গ্রামের শান্তি নষ্ট করিস না। তুই ওকে বিয়ে করতে চাস কর, কিন্তু ও যেন গ্রামের রাস্তায় বের না হয়। ও যেন কারো বাড়িতে না যায়, ও যেন নদীর ধারেও না যায়, না হলে ওর পরিণতি ভালো হবে না। লোকেরা চলে গেল। রাখাল দরজা বন্ধ করে দিল। ভেতরে এসে দেখল পরী কাঁদছে, জান্নাতও কাঁদছে, মা কাঁদছে। কি করবি রাখাল? মা জিজ্ঞেস করল। রাখাল কিছু বলার আগেই বাইরে হঠাৎ চিৎকার, কেউ ডাকছে, আগুন, আগুন। রাখাল দরজা খুলে দেখল আব্বাস মিয়ার ধানের গোলায় আগুন লেগেছে। আগুনের শিখা আকাশ ছুঁয়েছে। লোকেরা দৌড়াচ্ছে পানির কলসি নিয়ে, কিন্তু আগুন নেভানো যাচ্ছে না। আগুন যেন দানবের মতো গ্রাস করছে আব্বাস মিয়ার ধানের গোলা। রাখাল ছুটে গেল সাহায্য করতে।
পরি দরজায় দাঁড়িয়ে দেখছে, তার চোখে অদ্ভুত দৃষ্টি, যেন আগুনের ভেতরে কাউকে দেখতে পাচ্ছে। মৃদুল, পরি ফিস ফিস করে বলল, তুই এসে গেলি। জান্নাত পরির হাত ধরে বলল, বউ ভিতরে চলো, বাইরে বিপদ। পরি জান্নাতের দিকে তাকালো, তোর দাদাকে ডাক, ওকে বল এটা মৃদুলের কাজ, মানুষ নেভাতে পারবে না এই আগুন। জান্নাত দৌড়ে গেল, রাখালকে পেয়ে বলল, দাদা, বউ বলেছে এটা মৃদুলের কাজ, মানুষ নেভাতে পারবে না। রাখাল আগুনের দিকে তাকালো, সত্যি আগুন যেন অন্যরকম, নীলচে শিখা, সাধারণ আগুন নয়। পরি এগিয়ে এলো, লোকেরা চিৎকার করে বলল, ওপি পরি, উপর এসেছে, ওপর কারণেই এই আগুন। হাসিম মিয়া চিৎকার করে উঠল, দেখলে আমি বলেছিলাম, পরি এনেছে অশান্তি। পরি কিছু বলল না, সে দুই হাত বাড়িয়ে দিল, চোখ বন্ধ করল, তার হাত থেকে নীল আলো বেরিয়ে গিয়ে আগুনের নীল শিখার সঙ্গে মিশে গেল। এক মুহূর্তে আগুন নিভে গেল, যেন ছিলই না। লোকেরা হাঁ হয়ে গেল, কেউ বলল, ও আগুন নিভিয়েছে, ও শক্তিশালী। কেউ বলল, ও ডাইনি, ও জানে কিভাবে আগুন জ্বালাতে হয়। হাসিম মিয়া এগিয়ে এলো, দেখ রাখাল, তোর বউ আজ আগুন নিভিয়েছে, কাল আবার জ্বালাবে, ওকে গ্রাম থেকে তাড়াতে হবে, নইলে গ্রাম ধ্বংস হবে। রাখাল পরির সামনে দাঁড়ালো, কেউ ওকে কিছু বলতে পারবে না, ও আমার বউ, ও গ্রামের ক্ষতি করেনি, বরং রক্ষা করেছে। আব্বাস মিয়া এসে বলল, রাখাল ঠিক বলছে, ও আমার গোলা বাঁচিয়েছে, ওকে আমি মানি। কিন্তু আব্বাস মিয়া একা, বাকি সবাই পরির বিরুদ্ধে। রাতে রাখাল বাড়ি ফিরল, পরি বসে আছে একা, জান্নাত ঘুমিয়ে করেছে, মা অসুস্থ, শরীরে জ্বর। পরি বলল, আমি চলে যাই রাখাল, তোর জন্য ভালো হবে। রাখাল পরির সামনে গিয়ে বসে পড়ল, তুই বললি আমাকে ভালোবাসিস, সেটা কি মিথ্যে ছিল? না রাখাল, সত্যি। কিন্তু তোর মা অসুস্থ, তোর বোন ছোট, গ্রামের মানুষ তোকে মেরে ফেলবে যদি তুই আমাকে রাখিস। আমি চাই না তোর রক্ত আমার হাতে লেগে থাকুক। রাখাল পরির হাত ধরল, আমি তোকে ছাড়বো না, তুই যদি চলে যাস আমিও চলে যাব তোর রাজ্যে, সেখানে থাকব। পরি কাঁদল, সেখানে তুই বাঁচবি না রাখাল, মানুষ সেখানে বাঁচে না। তাহলে তুই এখানে বাঁচবি কি করে? মানুষ তোকে মেনে নেবে না। তবু তুই এখানে থাকার চেষ্টা করছিস আমার জন্যে, আমিও করব তোর জন্যে। দুজন আলিঙ্গন করল। বাইরে বৃষ্টি নামল, হঠাৎ দরজায় কড়া নাড়ল কে। রাখাল গিয়ে দরজা খুলল, কেউ নেই। মাটিতে একটা চিঠি, তুলে নিয়ে পড়ল, পূর্ণিমার রাতে মিলব, এসো একা, না এলে পরি মরবে, মৃদুল। রাখালের হাত কাঁপছে। পরি চিঠি দেখে বলল, যাস না রাখাল, ও ফাঁদ পাচ্ছে। তবে কি করব, তুই মরবি যদি না যাই? আমরা কবিরাজ বাবুর কাছে যাব, ও বলে দেবে কি করতে হবে। পরদিন সকালে রাখাল ও পরি গোপনে বেরিয়ে পড়ল কবিরাজ বাবুর সন্ধানে। কিন্তু কবিরাজ বাবু আর পরিদের রাজ্যে নেই। মল্লিকা জানালো, মৃদুল কবিরাজ বাবুকে অপহরণ করেছে, ও বন্দি। পরি ভেঙে পড়ল, এখন উপায় কি? মল্লিকা বলল, আরেকজন আছে, গ্রামের প্রান্তে এক বুড়ি, ওর নাম জরিনা, ও জানে জিনের সব দুর্বলতা, ওর কাছে যাও। রাখাল ও পরি গেল জরিনার কুড়ে ঘরে। কুড়ে ঘরটা ভয়ঙ্কর, চারদিকে হাড় গোড়, শুকনো ফুল আর মন্ত্রের পুঁথি। জরিনার বয়স অনেক, চোখ দুটো সাদা, অন্ধ সে। এসো এসো, জরিনা বলল, আমি জানতাম তোমরা আসবে। পরি অবাক, তুমি অন্ধ কি করে জানলে? আমি চোখে দেখি না, কিন্তু মনের চোখে দেখি। তুমি পরি, তুমি মানুষকে ভালোবেসেছো, আর সেই জিন মৃদুল ও তোমাদের নষ্ট করতে চায়। রাখাল বলল, আমরা কি করব জরিনা? জরিনা একটা শুকনো পাতা থেকে ওষুধ বানিয়ে দিল। এটা খেয়ে রাখাল এক রাতের জন্য অদৃশ্য হবে, তখন সে মৃদুলের কাছে যেতে পারবে। কিন্তু সাবধান, মৃদুলের সামনে গেলে ওর হৃদয়ে তীর মারতে হবে ভালোবাসার, আর সেই তীর বানাতে হবে পরির চোখের জলে। পরি জিজ্ঞেস করলো, কি করে বানাবো? খাদ, তোর চোখের জল ফোঁটা ফোঁটা জমা কর, রাখালকে দে, ও সেই জল দিয়ে তীর বানাবে। পরি কাঁদতে শুরু করলো। জরিনা একটা পাত্র ধরিয়ে দিল। পরি অনেক কাঁদলো, রাখালের জন্যে, নিজের জন্যে, মায়ের জন্যে। পাত্র ভর্তি হয়ে গেল। রাখাল সেই জল নিয়ে বেরিয়ে পড়ল। পরি বলল, আমি যাব তোমার সঙ্গে। না, তুই থাক, তুই থাকলে মৃদুল দেখতে পাবে, আমি অদৃশ্য হয়ে যাব। পূর্ণিমার রাতে রাখাল একা পথ চলেছে, হাতে তীর, পরির জলে ভেজানো তীর। জরিনার ওষুধ খেয়েছে, সে অদৃশ্য। মৃদুল অপেক্ষা করছে শ্মশানে, চারদিকে শুকনো গাছ, হাড়গোড়। মৃদুল বসে আছে কালো পাথরের ওপর, চোখ বন্ধ। রাখাল কাছে গেল, হাত কাঁপছে, তীর ছুড়বে ঠিক তখন মৃদুল চোখ খুলল।
আমি তোকে দেখতে পাচ্ছি রাখাল, তোর অদৃশ্য হবার ওষুধ আমার সামনে কাজ করে না। আমি জিন, সব দেখি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।